আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। সম্প্রতি বেটার অধীনে থাকা ফেসবুক তাদের মনিটাইজেশন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যা বাংলাদেশের অগণিত ব্যবহারকারীর জন্য নতুন আয়ের সম্ভাবনা তৈরি করেছে। পূর্বে যেখানে মূলত ফেসবুক পেজের মাধ্যমে ইনস্ট্রিম অ্যাড এবং রিলস থেকে আয় করা যেত, এখন সেখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় আয়ের সুযোগ উন্মুক্ত হয়েছে। এই ঘোষণার পর থেকে দেশ জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে কন্টেন্ট তৈরির এক অভূতপূর্ব জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। তবে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেকেই মনিটাইজেশন পাওয়ার পরেও তাদের আয়ের পরিমাণ হতাশাজনকভাবে কম। অনেকের ক্ষেত্রেই তা মাসিক $10-এরও নিচে। এই গবেষণা প্রতিবেদনে আমরা খতিয়ে দেখার চেষ্টা করেছি কেন বিপুল সংখ্যক ব্যবহারকারী মনিটাইজেশন পেয়েও আয় করতে পারছেন না, তারা কী ধরনের ভুল করছেন এবং কোন বিষয়গুলোতে মনোযোগ দিলে এই সমস্যার সমাধান হতে পারে। আমাদের গবেষণা ও বিভিন্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে আমরা বেশ কিছু সাধারণ কারণ চিহ্নিত করেছি যা ফেসবুক থেকে কম আয়ের জন্য দায়ী। কারণগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: কন্টেন্ট সম্পর্কিত ভুল এবং কৌশলগত দুর্বলতা। ফেসবুকের অ্যালগরিদম সবসময় উচ্চমানের এবং আকর্ষণীয় কন্টেন্টকে প্রাধান্য দেয়। তাড়াহুড়ো করে বা কোনো পরিকল্পনা ছাড়া তৈরি করা অস্পষ্ট ভিডিও, দুর্বল সাউন্ড কোয়ালিটি এবং খারাপ এডিটিং দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারে না। ফলে ভিডিওর গড় ওয়াচ টাইম, গড়ে কতক্ষণ দর্শক ভিডিওটি দেখছে, এমন কমে যায়, যা আয়ের উপর সরাসরি প্রভাব ফেলে। নতুন ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অন্যের জনপ্রিয় ভিডিও, সিনেমার ক্লিপ বা গান কোনো ধরনের পরিবর্তন ছাড়া নিজের অ্যাকাউন্টে আপলোড করা। ফেসবুকের কঠোর কপিরাইট নীতি অনুযায়ী এ ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের অযোগ্য এবং অনেক ক্ষেত্রে এর জন্য অ্যাকাউন্ট বা পেজের মনিটাইজেশন বাতিলও হয়ে যেতে পারে। এমনকি মূল কন্টেন্টের মালিক রিপোর্ট করলে আইনি জটিলতারও সম্মুখীন হতে পারেন। অনেক ব্যবহারকারী কোনো নির্দিষ্ট বিষয় বা নিশ অনুসরণ না করে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ভিডিও পোস্ট করতে থাকে। এর ফলে তাদের কোনো নির্দিষ্ট দর্শক গোষ্ঠী তৈরি হয় না। দর্শক যদি না বুঝতে পারে যে তারা আপনার কাছ থেকে কী ধরনের কন্টেন্ট আশা করতে পারে, তাহলে তারা আপনার অ্যাকাউন্টকে অনুসরণ করতে আগ্রহী হবে না। ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের জন্য সাধারণত 3 মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের ভিডিও প্রয়োজন হয়। অনেক নতুন ক্রিয়েটর ছোট ছোট ভিডিও তৈরি করেন যা বিজ্ঞাপনের জন্য উপযুক্ত নয়। আবার রিলসের ক্ষেত্রেও অতিরিক্ত ছোট ভিডিও অনেক সময় যথেষ্ট দর্শক ধরে রাখতে পারে না, ফলে আয়ের পরিমাণও কমে যায়। ফেসবুকের অ্যালগরিদম কীভাবে কাজ করে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা না রাখা একটি বড় দুর্বলতা। কোনো ধরনের কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছায়, কখন পোস্ট করলে দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি, কিংবা কোন ধরনের টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো না জেনে কাজ করলে সাফল্য পাওয়া কঠিন। আপনার ভিডিওর প্রথম 5 থেকে 10 সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি দর্শককে আকৃষ্ট করা না যায়, তাহলে তারা অন্য ভিডিওতে চলে যায়। দুর্বল সূচনা, অপ্রয়োজনীয় ভূমিকা এবং মূল বিষয়ে আসতে দেরি করা, এসবই দর্শক হারানোর অন্যতম কারণ। ফেসবুক কেবল ভিউয়ের উপর ভিত্তি করে আয় দেয় না, বরং লাইক, কমেন্ট এবং শেয়ারের মতো এনগেজমেন্টকেও গুরুত্ব দেয়। অনেক ক্রিয়েটর দর্শকদের সাথে কোনো ধরনের সংযোগ স্থাপন করেন না। ভিডিওর শেষে প্রশ্ন করা, কমেন্টের উত্তর দেয়া বা লাইভ সেশনের মাধ্যমে দর্শকদের সাথে সরাসরি কথা বলা এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে। আপনি যে বিষয়ে পারদর্শী বা আগ্রহী সেই বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন।
এটি হতে পারে রান্না, ভ্রমণ, প্রযুক্তি, শিক্ষা ও বিনোদনের যে কোনো একটি শাখা। একটি নির্দিষ্ট নিশে কাজ করলে আপনার একটি অনুগত দর্শক গোষ্ঠী তৈরি হবে। সম্ভব হলে একটি ভালো স্মার্টফোন বা ক্যামেরা এবং একটি সাধারণ মানের মাইক্রোফোন ব্যবহার করুন। পরিষ্কার অডিও ভিজুয়াল দর্শকদের অভিজ্ঞতাকে উন্নত করে। ভিডিও এডিটিংয়ের সাধারণ কৌশলগুলো শিখুন। অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা, কপিরাইট মুক্ত আকর্ষণীয় মিউজিক যোগ করা এবং সাবটাইটেল ব্যবহার করা আপনার ভিডিওকে আরও পেশাদার করে তুলবে। ভিডিওর থাম্বনেইল বা প্রধান ছবিটি হতে হবে আকর্ষণীয় এবং টাইটেল হতে হবে সুস্পষ্ট। মানুষ থাম্বনেইল ও টাইটেল দেখেই ভিডিওতে ক্লিক করার সিদ্ধান্ত নেয়। দর্শক, আজকের বিষয় কিভাবে ফেসবুক থেকে উপার্জন করবেন। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন প্রযুক্তিবিদ নিলয়ধর নীল এবং সিটিজেন হিসেবে আছেন প্রযুক্তিবিদ ও বিজনেস অ্যান্ড গ্রোথ কনসালটেন্ট দীপ দে। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দীপ দে, আপনার কাছে শুরুতে যেতে চাই। আসলে আমরা যে আগ্রহের কথা বেড়েছে বা ফেসবুকে যে এই যে অনেক অবাধ সুযোগ তৈরি হয়েছে কন্টেন্ট দেওয়ার বা ব্যক্তিগতভাবেও অনেক ধরনের উপার্জন করার, সেটি আবার এমন গ্রোথ রেট, আর্থিক গ্রোথ রেট, সেটিতে অনেকেই হতাশ হচ্ছেন। দীপদা, আপনার জায়গা থেকে পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুনছিলাম আপনাদের রিপোর্টটা, শুনছিলাম আপনাদের এখানে খুব সুন্দরভাবে সবকিছু বলা আছে। সত্যি কথা বলতে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের যে তাদের ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো যথেষ্ট অনেকটা কঠিনই ছিল। তো এই জিনিসগুলো সাম্প্রতিক সময় খুব সহজ করে দিয়েছে। সহজ করে দেওয়াতে আমাদের দেশে বিশেষ করে যারা জেনজি আছেন, তরুণ প্রজন্ম, এটাকে খুব চমৎকার ভাবে কাজে লাগাতে পারে। তো এটা থেকে আসলে তারা ওইভাবে আর্থিক ভাবে তারা লাভবান হতে না পারার পেছনে সবচাইতে যে বড় যে কারণটা আছে, সেটার কারণটা হচ্ছে যে নিশ নির্ধারণ না করা। যে আমি যে একটা টপিক নির্ধারণ করব, সেই টপিকটার উপর আমি যে কন্টিনিউ করব এবং সেটার জন্য যে একটা নির্দিষ্ট সময় আনতে, সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যে কনসিস্টেন্সি যে বজায় রাখার যে ব্যাপারটা এবং সেই অনুযায়ী যে টপিকটাকে ঠিক করা। এখন আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অবাধে সেটার পারমিশন পেয়ে যাওয়ার কারণে মেটার মনিটাইজেশনে যে যা পারছে তাই করছে এবং সে কখনোই মেটার যে নির্দিষ্ট যে গাইডলাইনটা আছে, কন্টেন্টের যে গাইডলাইন আছে, তারা কি বলছে তারা সেটা পড়েও না বা সেটা তারা অনুসরণও করে না। এবং এতে করে কি হচ্ছে, যারা ভিউয়ার্স আছে বা অডিয়েন্স আছে তারা আসলে মিসগাইডেড হচ্ছে বারবার, যে আসলে একটা মানুষ কি নিয়ে কন্টেন্ট করছে সে আসলে এটাতে ক্লিয়ার থাকে না। যখন সে ক্লিয়ার থাকে না, স্বাভাবিকভাবে ওই মানুষটার বা ওই তার চ্যানেলটার তার অথবা তার পেজের ওই কন্টেন্টটাকে সে মনে করে না যে আমার এটা অনুসরণ করা উচিত, অথবা সে ইন্টারেক্ট করে না। এবং যে কন্টেন্ট ক্রিয়েটর সেও আসলে প্রপারলি তার ওই রকম ভাবে যে আমি কন্টেন্টটাকে নিয়ে আমি আগাবো, তার ওইরকম কোনো প্ল্যানিং নেই। তার যে কন্টেন্ট যে সে বানাচ্ছে, সে কন্টেন্টের যে একটা ন্যূনতম যে তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, ন্যূনতম সেখানে একটা কালারের ব্যাপার আছে, ন্যূনতম একটা পারফরমেন্সের ব্যাপার আছে, ন্যূনতম একটা ভয়েসের ব্যাপার আছে। তাছাড়া এটা ছাড়াও যদি আমরা বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রথম দিকে যে আসলে আমাদের ফেসবুকের ক্ষেত্রে যেটা হয়, আমাদের নিজেরা যে স্ক্রল করতে থাকি আমরা, সেখানে হচ্ছে যে একজনকে যে হুক করা, একজনকে আকর্ষণটাকে যে ধরে রাখার জন্য তার চ্যানেলের বাকি সবটা ভিডিও দেখা, হয়তো বা তারা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট একটা ভিডিও আপলোড করে দিল, কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে তারা গতানুগতিক ভাবে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো স্ক্রিপ্টিং ছাড়া, কোনো কিছু ছাড়া তারা সেটা করে ফেলতেছে। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, যদি দেখি, যারা শুধুমাত্র নিশ ঠিক রাখছে, ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড ঠিক রাখছে এবং ভায়োলেন্স তৈরি করে বা এই ধরনের কোনো কিছু তৈরি না করে যারা কন্টেন্ট বানাচ্ছে, তারা কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছে। তো ব্যাপারটা আসলে খুব একটা কঠিন না। এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের অনেক মানে মফস্বল বলি, গ্রাম বলি, দেখা যাচ্ছে যে হয়তো সে মাছ ধরছে, মাছ রিলেটেডই তার সমস্ত ভিডিও আছে, অথবা কেউ হয়তো ভ্লগিং করছে, ঠিক আছে, ভ্লগিং রিলেটেডই তার সমস্ত ভিডিও আছে। সে হয়তো বুঝে করছে না এইভাবে, কিন্তু সে কিন্তু তার নিশের কনসিস্টেন্সিটা বজায় রাখছে। আমি অন্য অতিথি যিনি আছেন প্রযুক্তিবিদ নিলয়ধর নীল, আপনার কাছে এই একই ধরনের প্রশ্নের মধ্যে একটু জানতে চাই যে
আসলে কোনটা সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে বা ফেসবুক মানে যারা চালান তাদের ক্ষেত্রে? সেটি কি এরকম যে যেটি দীপদে বলছিলেন যে কোনো একটা মানে বিশেষ বিষয় নিয়ে, মানে তাকে যাতে ওই বিষয় নিয়েই কন্টেন্ট দিতে দেখা যায়, দর্শকও যাতে ওই ধরনের দর্শকই যাতে গড়ে ওঠে, সেটাই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিনা, নাকি অন্য কিছু? নিলয়ধর নীল। আচ্ছা, আমরা যদি আসলে একটু একটা জিনিস যদি চিন্তা করি যে আসলে ফেসবুকের মনিটাইজেশনের যে বিষয়টা, এটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে একটা আর্লি মেজরিটি পর্যায়ে আছে। এবং আমাদের জেনজির মধ্যে যে আমরা যে টেক অ্যাডাপশনের যে বিষয়টা, সেটা অত্যন্ত বেশি। তবে সেখানের মধ্যে হচ্ছে স্কিল অ্যাডাপশনের যে বিষয়টা, সেটা একটু কম। এবং এখানের মধ্যে আমাদের যে মানে গেট কিপিং এর যে বিষয়টা এখানে উঠে আসতেছে বারবার, যে আমাদেরকে মানে দেখানো হচ্ছে যে ফেসবুক থেকে এত টাকা ইনকাম করা সম্ভব, এভাবে এভাবে ইনকাম করা সম্ভব। কিন্তু এখানের মধ্যে হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি যে বিষয়টা, সেটা কিন্তু এখানে মধ্যে ছবিভাবে হচ্ছে প্রকাশ করাটা হচ্ছে না। এবং আমরা যদি দেখি যে রিসেন্টলি কয়েকদিন আগে এই একজন লোক হচ্ছে তার ঘরে আগুন জ্বালা দিচ্ছে, এবং লাইভে এসে বলতেছে আমি আমার ঘরে হচ্ছে আগুন জ্বালা দিচ্ছি, এখানে এখানে কার কি করা আছে। সে কিন্তু লাইভে এসে তার যে অ্যাগ্রেশন, এই অ্যাগ্রেশনটা কিন্তু সে বারবার হচ্ছে প্রকাশ করছে। এবং এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ইগো স্যাটিসফাইং বা হচ্ছে ইগো বুস্টিং এর যে একটা বিষয়, এই জিনিসটা কিন্তু এখানের মধ্যে হচ্ছে বারবার পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও আমরা আবার এখানে হচ্ছে একটা সোশ্যাল ভ্যালিডেশন বা ফেম বা হচ্ছে ট্রেন্ডের নেশায় মানে এই যে দুই চারটা লাইক হচ্ছে তারা কুরানোর যে যে একটা যে আক্ষেপ, এইটা নিয়ে কিন্তু তারা বেশিরভাগ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসছে। কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আসলে যে যে কন্টেন্টের যে একটা মানে সাস্টেনেবল কন্টেন্ট বানানোর যে বিষয়টা, এখানের মধ্যে আসলে ইম্প্যাক্টফুলের যে বিষয়টা, সেটা কিন্তু উঠে আসছে না। এবং এখানে আমি আপনাদের বিষয়টাকে মানে আপনার কথা শুনছিলাম যে এখানে যে নিজ সিলেকশনের যে বিষয়টা, এই যে একটা নিজ সিলেকশন, যে একটা মানুষ কি নিয়ে কন্টেন্ট বানাবে সেটা নিয়ে অনেক বেশিরভাগই হচ্ছে কনফিউজড। এই কনফিউজড হওয়ার কারণে হচ্ছে এই যে কন্টেন্টের যে ছড়াছড়ি, এইটা কিন্তু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি হচ্ছে কোথাও মারামারি লাগতেছে, কেউ কাউকে মেরে ফেলতেছে, বা কেউ খুবই মুমূর্ষ অবস্থায় আছে, সেখানে সবাই হচ্ছে ফোন নিয়ে কন্টেন্ট বানাতে খুবই ব্যস্ত। এবং আমরা এরকম খুবই মানে বাজে সিচুয়েশনের মধ্যে জিনিসটা দেখা যাচ্ছে যে তারা হচ্ছে মানে ওই যে সেই সেই মানে অনেক বেশি শেয়ার হবে, অনেক বেশি লাইক এন্ড কমেন্ট হচ্ছে তারা জোগাড় করবে। এই জিনিসটার উপর ফোকাস করে হচ্ছে আসলে এই 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 পুরো এই সার্কেলটা ঘুরছে। এবং এখানে এই যে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির যে একটা মিস ম্যাচ, এটা কিন্তু আমরা অনেক মানে বড় পর্যায়ে দেখতে পাচ্ছি। এবং ফেসবুক যে মনিটাইজেশনটা দিয়েছে, এখন আগে তো একটা হচ্ছে ক্রাইটেরিয়া ছিল যে আসলে 10,000 ফলোয়ার লাগবে, 6,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, বাট এখন হচ্ছে একটা ছবি ছাড়লেও হচ্ছে কি ফেসবুক সেটাকে মনিটাইজ করতেছে। কিন্তু দ্য থিং ইজ হোয়াট, এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে হোয়াটস দ্য রিয়েলিটি। এবং এখানে এখানে এমনও দেখা যায় যে অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করতে এসে হচ্ছে তারা হচ্ছে মানে তারা হতাশ হচ্ছে যে আসলে কিরে, এখানে আমাদেরকে এইভাবে দেখানো হয়েছিল, কিন্তু এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সেভাবে হচ্ছে ইনকামটা করতে পারছি না। কারণ ওই যে আমাদের যে গেট কিপিং এর যে যে ব্যবস্থাটা, সেখানেই কিন্তু আমাদের এই যে মিসম্যাচ, যে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির যে মিসম্যাচ, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি একটু যদি মানে একটু যদি চিন্তা করি যে আসলে এই যে নিজ সিলেকশন ছাড়া যে যারা হচ্ছে কন্টেন্ট গুলো বানাচ্ছে, তারা কিন্তু লং টার্মে কিন্তু সাস্টেইন করতে পারছে না। এবং দেখেন এখানে এখানে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারের কথা যদি আমরা চিন্তা করি, ফুড ইনফ্লুয়েন্সার, ফিটনেস ইনফ্লুয়েন্সার, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার, এডুকেশন ইনফ্লুয়েন্সার, তারা যারা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস ফোকাস হচ্ছে কন্টেন্টের দিকে আগাচ্ছে, তারাই কিন্তু মূলত এই কন্টেন্ট জার্নিতে হচ্ছে তারা তারা হচ্ছে লং টাইমে সাস্টেইন করতে পারতেছে। এবং যারা হচ্ছে এই যে সস্তা ফেম, তারপর হচ্ছে আপনার সোশ্যাল ভ্যালিডেশন, এবং হচ্ছে অনেক মানুষ দেখবে, এই 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 জিনিসটা নিয়ে যারা হচ্ছে আগাচ্ছে, তারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কনসিস্টেন্ট রাখতে পারছে না বলে আমি পার্সোনালি। নিলয়ধর নীল, আপনি কি একটু যদি আপনার জায়গা থেকে একটু সংক্ষেপে বলতেন যে যারা যে ধরনের ভুল করছে, মানে তারা কি কারেকশন করলে মোটামুটি এর চেয়ে একটা ভালো অনুভূতি নিয়ে ফেসবুকে কন্টেন্ট দিতে পারবে? ওকে, আমি আমি যেহেতু হচ্ছে একজন পার্সোনাল ব্র্যান্ড কনসালটেন্ট, সো আমরা আসলে সাজেস্ট করে থাকি হচ্ছে একটা প্রপার ডিপ রিসার্চ খুবই প্রয়োজন, যে আসলে আমি অ্যাকচুয়ালি কোন ধরনের কন্টেন্ট বানাবো। এবং এখানে যেহেতু যে দীপদা বলেছেন যে নিজ সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কজ হচ্ছে এই জায়গাতে
একটা ডেটা ড্রিভেন প্ল্যানিং করা ইজ 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 ভেরি ইম্পর্টেন্ট। যে আমার মনে চাইলো আমি এখন এটা গিয়ে একটা কন্টেন্ট বানাই ফেললাম, এটা করে ফেললাম, এইভাবে যাতে কন্টেন্ট না হয়ে একটা নিশ ওয়াইজ আসে। সো এবং হচ্ছে এই জায়গাতে জাস্ট মানে মনিটাইজেশন বা ভাইরাল হওয়ার নেশা বা হচ্ছে সোশ্যাল ভ্যালিডেশন বা ধরনের যে মানে সস্তা ফেম যে 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 বিষয়টা আছে সেটার দিকে আসা যদি সেটার দিকে আসা না করে যদি আমরা মানে র্যান্ডম ভাবে যদি আমরা চিন্তা করি যে যে এখানে মানে র্যান্ডমলি চিন্তা না করে, কারণ হচ্ছে র্যান্ডমলি চিন্তা করার কারণে কেউ হচ্ছে কি আসলে একজন আসলে কি এরকম ভাবতে পারবে তার পেজ নিয়ে যে সমসাময়িক যে কোনো কিছু নিয়েই তিনি বলতে পারবেন, কন্টেন্ট দিতে পারবেন? সেটা মানে জাতীয় ইস্যু হতে পারে, আন্তর্জাতিক ইস্যু হতে পারে, আঞ্চলিক ইস্যু হতে পারে, সমসাময়িকও তো একটা মানে একটা প্যাটার্ন হতে পারে, এরকম কিছু? হ্যাঁ, আমরা পার্সোনালি আসলে সাজেস্ট করে থাকি যে আসলে ইউর কন্টেন্ট শুড ইনক্লুডস পার্সোনাল ব্র্যান্ডিং, যে তোমার নিজেকে নিয়ে নিয়ে কথা বলা, সাথে হচ্ছে তোমার স্কিল ব্র্যান্ডিং, দ্বিতীয়ত হচ্ছে নলেজ ব্র্যান্ডিং এবং হচ্ছে ক্যারিয়ার ব্র্যান্ডিং। এই চারটা টপিক স্পেশালি যদি কেউ ফোকাস করে যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসে, তখন আমি মনে করি এটা একটা হচ্ছে লং টার্ম সাস্টেনেবিলিটির দিকে যায় এবং লং টার্ম কনসিস্টেন্সি মেনটেন করার দিকেও এই জিনিসটা আগাইতে পারে এবং সেটা মানে এক কথা একটা সাস্টেনেবল একটা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করা যায়। অফকোর্স আমরা এবং একটু দীপ দিয়ে ওনার কাছে একটু যেতে চাই। আপনার এই চারটা পয়েন্ট নিয়ে এই দীপ দিয়ে একটু যদি এই চারটা পয়েন্ট যেটি আমাদের আরেক অতিথি বলছিলেন, এই চারটা পয়েন্ট আপনি যদি একটু সামনে আনতেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, চারটা পয়েন্ট ধরে যদি কন্টেন্ট প্রোভাইডাররা কন্টেন্ট দিয়ে থাকেন। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, নীলের একটা ব্যাপার যেটা ও বলছিল, ও খুব সুন্দর বলছিল। আসলে এখানে কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসবে, নীল যেটা আসলে ফোকাস করছে সেটা হচ্ছে যে আমার নিজ ঠিক নাই। এরকম হইতেই পারে যে সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নিয়ে তো আমি আমার পেজটা এরকম হইতেই পারে। হ্যাঁ, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু ঝামেলাটা হচ্ছে সে যে সাম্প্রতিক সময়ের কোনো বিষয় নিয়ে যে সে যে কন্টেন্টে লাইভে চলে আসতেছে, ওই মানুষটাই আবার কিছুক্ষণ পর সে চলে যাচ্ছে আবার বিনোদনের কাছে, সে আবার কিছুক্ষণ পর ফিশিং এ চলে যাচ্ছে, তার নিশ্চিত নাই। ঠিক আছে। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ও চারটা পয়েন্ট বলছে, আমি ওইটা থেকে একটা পয়েন্ট পিক করি, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা যে আমরা স্টার্ট করছি, আমাদের যারা যারা টেক জায়ান্ট গুলো আছে, টেক জায়ান্ট গুলোর প্রধান ইনকামের সোর্স কিন্তু দুইটা। একটা হচ্ছে কি অ্যাডভার্টাইজিং, দুই নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন। আমরা ক্রিয়েশন ইকোনমির মধ্যে আমরা অলরেডি ঢুকে গেছি, ওয়ার্ল্ডে ঢুকে গেছে, আমরাও ঢুকে গেছি অলরেডি। তো এই যে আমরা ঢুকে গেছি ক্রিয়েশন ইকোনমির যে জার্নিটা আছে, সেই জার্নিটার মধ্যে এটাকে আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে ভাবতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কি নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, এবং আমি কিভাবে এখানে আমি সাস্টেইন করব। আমি আসলাম, আমার যতক্ষণ পর্যন্ত আমি কোনো একটা নিশকে পারফেক্টলি সিলেক্ট করে আমি যতক্ষণ পর্যন্ত খুব চমৎকার ভাবে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়, হ্যাঁ আমার ডিএসএলআর ক্যামেরা দরকার না, আমার আইফোন দরকার নেই, বাট আমার কাছে যে ফোনটা আছে সেটা দিয়ে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করব, এই কন্টেন্টটার মধ্যে ন্যূনতম আমি আমার নিশের ক্ষেত্রে আমি আমার এক্সপার্টিসটা শো করব। এই এক্সপার্টিসটা যখন আমি শো করতে থাকবো, একই সাথে আমাকে ফেসবুক বা মেটার যে অ্যালগরিদম আছে তারা সেটাকে অ্যালগরিদমের মধ্যে তারা সেটা মার্ক করতে পারে যে এই ক্রিয়েটর এই ব্যাপারে এক্সপার্ট। তো এই জায়গাগুলোতে অ্যালগরিদম ফ্রেন্ডলি বা এসইও, ফেসবুক এসইও কে ফ্রেন্ডলি যেরকম আমি একটা ফেসিলিটি পাবো, একই সাথে আমি আমার চারপাশের মানুষগুলোতে একটা ইনফ্লুয়েন্সার হওয়ার পথে আমার জার্নিটা কিন্তু শুরু হবে। এতে করে কি হবে, আমি আস্তে আস্তে ফেসবুক থেকে যেরকম আমি মনিটাইজেশনটা আমি পাচ্ছি, হয়তো প্রথমে কম আসবে, আমার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, কিন্তু আমি যদি খুব প্রপার ভাবে খুব পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করে যেতে পারি, আমি কিন্তু লোকালি ভাবে অনেক কোম্পানির কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে আমি আর্ন করতে পারবো, আমি ক্রিয়েটর ইকোনমিতে ঢুকে যেতে পারবো। ঠিক আছে। এবং একই সাথে খুব তাড়াতাড়ি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অলরেডি শুরু হয়ে গেছে যে ফেসবুক ও সাবস্ক্রিপশন মডেলে চলে আসতেছে। তো কারণ মানুষের ফেসবুকে যে ডিফোকাসিং এর জায়গাটা হইছে সেটা খুব চরম লেভেলে চলে গেছে বা চূড়ান্ত জায়গায় চলে গেছে। আমরা ফেসবুকে ঢোকার পর আমাদের আর ফোকাস ঠিক থাকছে না, রিলসে আমাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট করছে। তো ওই জায়গা থেকে হইতেই পারে যে আমার ফেসবুকটা প্রয়োজন, তো ফেসবুক যেহেতু প্রয়োজন আমাকে ফেসবুকে থাকতেই হবে, বাট আমি অযাচিত ভাবে আমি কি চাই কি চাই না, কোন অ্যাড চাই কি চাই না, যখন আমি পেইডে চলে যাব তখন আমার কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু পড়ে যাবে সাবস্ক্রিপশন মডেল যখন তো চলে আসবে। কিন্তু যেই সমস্ত এক্সপার্টিসরা আছে যারা কিনা কন্টেন্টকে ক্রিয়েটর হিসেবে বা সাস্টেনেবিলিটি হিসেবে বা এজ এ কন্টেন্ট হিসেবে ইমপ্যাক্ট তৈরি করার স্বার্থে যারা কন্টেন্ট বানায় যাচ্ছে, তারা কিন্তু বেসিক্যালি কোনো কারণে
তারা কিন্তু আর ঝরে পড়বে না। ঝরে কারা পড়বে? এই যাদের কথা আমরা বলছি, যারা ভাইব্রেন্স তৈরি করছে, যাদের নিশ ঠিক নাই, যে যেন তেন কন্টেন্ট বানাচ্ছে, তারা কিন্তু এমনিতে ঝরে যাবেন। এখন আমিও যদি এই খাতার মধ্যে নাম লেখাই, তাইলে তো আর আসলে এখানে কন্টেন্ট ব্যাপারটা থাকছে না, ঠিক আছে? বা কন্টেন্ট ক্রিয়েশন বা ক্রিয়েটরি কোনো জার্নিটাতে আমি স্টার্ট করতে পারছি না। তো এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে আসলে ফেসবুকে যে আমাদের তাদের যে গাইডলাইন আছে, ওই গাইডলাইন কিন্তু সবকিছুই বলা আছে। হ্যাঁ, হইতে পারে আমাদের এখানে অনেকে এটা আমরা পড়ি না বা আমাদের সেটা জানি না, কিন্তু জিনিসগুলো খুবই সহজ। চ্যাটজিপিটিতে সার্চ করলেও পাওয়া যাবে, ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে, বা ফেসবুকে এত জানাই যাবে। তো এই জায়গাগুলো হচ্ছে মোটা দাগে 3 থেকে 4টা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কন্টেন্টকে এজ একটা সাস্টেনেবল আমার ইনকাম সোর্স হিসেবে আমি সেটাকে রেডি করতে চাই। আমি যদি সেটা সাস্টেনেবল একটা ইনকাম সোর্স হিসেবে সেটা রেডি করতে চাই, আমার মাথায় এটা একটা মানে কি বলা হয়, বিজনেসের একটা মডেল মাথায় নিয়ে আমাকে আগাইতে হবে, যে আমার ভিউয়ার্স কারা হইতে পারে, আমার অডিয়েন্স কারা হইতে পারে, মানে আমি এটা কি একদম কন্টেন্ট দীপ্তে মনে আমি হচ্ছে দিব। যে নিজেকে একটা বিজনেসম্যান বা একজন উদ্যোক্তা নিয়ে মানে ভেবেই এই পথটা চলতে হবে, যে কারণে নিজেদের ওই ডেটা নিতে হবে বা মেটাতে যে ধরনের তথ্য দেওয়া থাকে সে ধরনের এক্সপার্ট নিজেকেই তৈরি করতে হবে। পাশাপাশি একটা এক্সপার্ট মানে নিজেকে প্রেজেন্ট করতে হবে, যাতে করে তাদের মানে তারা যারা এই ধরনের মানে কন্টেন্ট দেখতে অভ্যস্ত তাকে ওইভাবে নিয়ে নেয়। আমরা একটু ক্লোজিং টানতে চাই আমাদের আরেকজন যিনি অতিথি আছেন তার কাছে, যে এই বিষয়টা নিয়ে যদি আমরা ক্লোজিং টানি, যে এই পর্যায়ে মেটার সঙ্গে যুক্ত থাকা কন্টেন্ট প্রোভাইডার, পাশাপাশি ইউটিউবে যারা কন্টেন্ট প্রোভাইড করে, একই প্রায় কাছাকাছি সবাই দু ধরনের সাবস্ক্রাইব করা আছে, তাদের অ্যাকাউন্ট করা আছে। সেক্ষেত্রে কোনটা আসলে, অনেকেই বলছে যে ইউটিউব সাস্টেনেবল, মেটা কেন সাস্টেনেবল হচ্ছে না, বা এটা কি সাস্টেনেবল কিনা, মানে আপনি আপনার জায়গা থেকে যদি বলতেন। আসলে এই জায়গাতে হচ্ছে আমরা মানে ফেসবুকে যে পরিমাণে হচ্ছে অ্যালগোরিদমিক চেঞ্জগুলো আমরা দেখতে পাই, ইউটিউবে কিন্তু সে ধরনের অ্যালগোরিদমিক চেঞ্জ খুব একটা হয় না, বা হচ্ছে মানে খুবই দেরিতে বা একটা লং টার্ম পর পর হচ্ছে চেঞ্জগুলো আসে। কিন্তু ফেসবুকের যে বিষয়টা, এটা হচ্ছে খুবই দ্রুত হচ্ছে এরা অ্যালগোরিদমের বিভিন্ন ধরনের চেঞ্জ আনে। কিন্তু এইটার কারণ হচ্ছে মানে মানুষ বেশিরভাগই হচ্ছে ইউটিউবের দিকে বেশি আগাচ্ছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ ইউজ করে হচ্ছে ফেসবুক, টিকটক, এই জায়গাগুলোতে। কিন্তু এই জায়গাতে ওই যে আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম যে কন্টেন্ট, এখন কন্টেন্টের দিকে আসলে চিন্তা করতে গেলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যান্ড ইম্প্যাক্টফুলনেস, যে আমি আসলে আমার কন্টেন্টটা দিয়ে মানুষের কি উপকার হবে, ওয়াই শুড আই এম মেকিং দিস কন্টেন্ট। এই জিনিসগুলো যদি দিকে কেউ যদি ফোকাস করে আসলে জিনিসটা যদি কন্টেন্টগুলো যদি বানায়, তখন এটা একটা সাস্টেনেবিলিটির দিকে যায়। আর আমি এখানে ছোট্ট করে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের যে মানে একটু আগে যেটা বলছিলাম যে গেট কিপিং এর যে বিষয়টা, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি যে একটা মিস ম্যাচ হচ্ছে, এটাকে যদি আমরা আসলে যদি কভার আপ করতে চাই, তাহলে আসলে আমাদেরকে হচ্ছে মিডিয়া লিটারেসির উপর হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ফোকাস করা উচিত। এবং হচ্ছে এই জায়গাতে গেট কিপিং এর যে সঠিক বিষয়টা, যে আসলে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির মাঝখানে যেটা হচ্ছে বারবার হচ্ছে তারা স্কিপ করে যাওয়ার চেষ্টা করছে, সেটা যাতে উঠে আসে বারবার। এবং হচ্ছে এই যে ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এর দিকেও ফোকাস করা উচিত, যেহেতু কোয়ালিটি কন্টেন্ট এবং নিশ বেসড, এবং একটু আগে যেহেতু আমি যে 4টা পয়েন্টের কথা বলছি, যে পার্সোনাল ব্র্যান্ডিং এবং হচ্ছে স্কিল ব্র্যান্ডিং, নলেজ ব্র্যান্ডিং এন্ড হচ্ছে ক্যারিয়ার ব্র্যান্ডিং, এই 4টা জিনিসকে ফোকাস করে যদি আসলে কেউ কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসে, তখন হচ্ছে ওই যে এবং ইম্প্যাক্ট এবং সাস্টেনেবিলিটির কথা চিন্তা ভাবনা করে, তাহলে যে তার কন্টেন্ট ক্রিয়েশন গেমটা লং টার্মে সাস্টেন করে বলে আমি পার্সোনালি মনে করি। নীলয়ধর নীল এবং সেই সঙ্গে দীপদে দুজন একটা ধারণা আমরা দিতে চেষ্টা করেছি, যারা ফেসবুকে কন্টেন্ট দিয়ে থাকেন, পাশাপাশি ইউটিউবে কন্টেন্ট প্রোভাইড করেন। আমরা এই ধারণা থেকে আমরা চাইবো যে আপনারা নিজেদেরকে শুদ্ধ চর্চার মধ্য দিয়ে মানে নিজেদেরকে আরও এক্সপার্ট করবেন, দেশের জন্য যেটা লাভ হবে। দুজনকে, আমাদের অতিথি দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডিবিসির সাথে থাকুন 24 ঘন্টা।